ট্রেন যখন নেই ওই জন্য আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম, এত সুন্দর বৃষ্টির ওয়েদার, ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে সে এখন কন্ট্রোভার্সি করছে না, না করে ব্লগিং চ্যানেল দিয়েছে। তো ঘুম থেকে উঠেই দেখলাম যে ওরে বাবা, কন্ট্রোভার্সি কুইন কন্ট্রোভার্সি করতে চলে এসেছে। তো না, আমি কন্ট্রোভার্সি কুইনের কন্ট্রোভার্সি থেকে কিছু বলবো না, কারণ সেখানে যা বলেছে তার কোনো উত্তর নেই। আমি ব্লগিংয়ের থেকে কিছু কথা বলবো, আর আজকে বলবো প্রিয়াকে কিছু কথা বলবো, এপি ব্লগসের প্রিয়াকে কিছু কথা বলবো। তার আগে বলি, শেরু বাবা খাচ্ছে না। শেরু বাবা ও কি একটুও বোঝে না, কিচ্ছু বোঝে না যে ওই পোষ্যটা, ওই শেরু পোষ্যটা দই দিয়ে আর খেতে পারছে না, দই ভাত আর খাচ্ছে না। কি করে বাচ্চাটা মুখ ঘুরিয়ে নিচ্ছে এরকম করে, কিছুতেই খাওয়াতে পারছে না, সেটা অন ক্যামেরায় আমাদের দেখাচ্ছে। কিছুই বোঝে না, না বোঝে সবটাই। ইচ্ছাকৃতভাবে কিলো কিলো দই আনছে আর দই দিয়ে মানে খাওয়াচ্ছে। কাজের মধ্যে দুই, খাই আর শুই, মাঝে মাঝে উঠি, বাদ বাকিটা আর বললাম না। এগুলো শ্লোকগুলো সব আমার মা, দিদিমা, ঠাকুমারা বলে গেছে। না, ঠাকুমাকে আমি দেখিনি, মা দিদিমারা বলে গেছে। তো সেই রকম হয়েছে ব্যাপার, প্রচুর কাজের মধ্যে নিজেকে নিমজ্জিত করে নিয়েছে, তাই না? হ্যাঁ, তাই মানে আরে শুয়ের কথা বলছি, এত সুন্দর ব্লগিং করছে, ব্লগিংয়ের মধ্যে কন্ট্রোভার্সি রেখে যাচ্ছে, ব্লগিংয়ের মধ্যে স্বামীর দুটো প্রশ্ন করেছিল, সেই প্রশ্নের ক্ল্যারিফিকেশান দিচ্ছে, তারপরেও বলছে আমি কাকে নিয়ে কন্ট্রোভার্সি করব, আমি নিজেই তো কন্টেন্ট হয়ে গেছি সবার। কিন্তু আজকে আবার দেখেছি দিনের শেষে কন্ট্রোভার্সি দিয়েছে। চলো এই সবটা নিয়ে বলবো, এই কথা মন্দিরাকে একটু ছুঁয়ে যাব। আর রিয়াঙ্কার একটা কথা এসছে আমার কাছে, সেটা নিয়ে এখন কিছু বলবো না, কারণ সেটা আগে জেনে নিই। আর শুয়ের পাড়ার থেকে আমাকে একজন কমেন্ট করেছিল, কি কমেন্ট করেছিল, কেন করেছিল, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সবটা নিয়ে আজকের এই ভিডিও। চলো, নিশ্চয়ই ভালো লাগবে। কন্টেন্ট নেই কি করব বলো, ওকে নিয়ে কন্টেন্ট করতে হবে, যদিও অনেকগুলো কন্টেন্টই আছে, কিন্তু এখন শরীরটা আজকে ম্যাচ ম্যাচ করছে। প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তোমরা যদি আমার শর্টস দেখে থাকো, সারাদিন ওই রকমভাবে বৃষ্টি হয়েছে আর প্রচণ্ড ঘুমিয়ে পড়েছি। তো ওই জন্য আজকে আর ইচ্ছাও করছে না, তারপরেও ইচ্ছা আছে একটু সন্ধে আরতি দেখতে যাওয়ার। মানে জগন্নাথ দেবের আমাদের আশেপাশ দিয়ে অনেকগুলো জগন্নাথ, মানে রথযাত্রার, মানে ইস্কন থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এসছেন। খুব ইচ্ছা আছে আজকে সন্ধে আরতিটা একটু দেখার, সেখানে যাব। সেই জন্য যতটুকু না বলা কথা বলে যাব। চলো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। ব্লগিংয়ে শেরুকে খাওয়ানো দেখালো, তারপরে সোয়াবিন টোয়াবিনের কথাগুলো এখন প্রচুর কাজ করছে। যে কথাটা নিয়েও কমেন্টটা নিয়ে আজকে ক্ল্যারিফিকেশান দিল না, যে বলছে আমিও তো বলেছি আজকে 14 দিনের মাথায়। হ্যাঁ, 14 দিন কেন, একদিনের মাথাও যদি কেউ কিছু বলে যায় তার জন্য সেটাকে ফিডব্যাক করতে হয়। আর তুমি শুধু বলনি, তুমি মানুষকে খিল্লি উড়িয়েছো, তুমি টিনাকে নিয়ে, তুমি মন্দিরার সকালে ওঠা নিয়ে খিল্লি উড়িয়েছো। আজকে দেখেছো বাস্তবটা কত কঠিন, কারণ একদমই সত্যি কথা বলেছো। স্কুল নেই, অফিস নেই, তোমার কোনো কাজ নেই, ওই জন্য 9টা, 9:30, 10টায় ঘুম থেকে উঠতেই পারো। কিন্তু উল্টো দিকে যখন একটা মানুষ সেই একই কারণে সকালবেলা না উঠে একটু বেলায় উঠেছে, কারণ অনেক রাত্রি অবধি যারা কাজ করে তারা একটু বেলায় ওঠে, আর যাদের এই দায়িত্বগুলো নেই তারা একটা বেলায়, যখন একটু বেলায় ওঠে তখন তুমি তাদের খিল্লি উড়িয়েছো। তোমার বলা কথাগুলো তাদের হৃদয়ে গিয়ে লেগেছে, হার্টে লেগেছে। আমরাও তো বলেছি, আমিও তো বলছি, হার্টে লেগেছে। তাই জন্য তোমাকে সেই ভিডিওটা আমি তোমাকে বলেছিলাম, যদিও তুমি দেখো না, তুমি অনেক বড় মাপের একজন ক্রিয়েটার, তো ওই জন্য দেখো না, কিন্তু মাঝে মাঝে উত্তর দিতে আসো। মানে ওই যে স্ক্রিনশট পাঠায় তোমাকে স্ক্রিনশট পাঠায়, সেই জন্য তুমি উত্তর দিতে আসো। তোমাকে এটা কেউ কমেন্ট করেনি, তোমাকে এই কথাটা আমি বলেছি যে এত বেলায় উঠছো, দেখেছো কোনো ডিউটির ভাত নেই। একদমই তো বাস্তব কথা, একদমই বাস্তব কথা। আর এই জন্যই তো তুমি এই যে যেটুকু দায়িত্ব কর্তব্য ছিল সেটার থেকেও নিজেকে সরিয়ে নিয়ে এসছো। এখন না আছে ডিউটির ভার যেটুকু ছিল, না আছে ডিউটির ভার, না আছে শ্বশুরবাড়ির একটা বাইন্ডিংস। একদমই তাই, এই ল্যাঙ্গুয়েজটা বাইন্ডিংস, কারণ শ্বশুরবাড়িতে থেকে অনেক কিছু হয়তো করতে পারছিলে না, যেটা ওই যে বলবে একদিনই তো দেখা গেছে একটা বোতল। হ্যাঁ, এটা হয়তো শ্বশুরবাড়ির থেকে করতে পারছিলে না, যখন তখন বেরিয়ে যেতে পারছিলে না। এখনও বেরো কি না আমরা অন ক্যামেরায় দেখিনি, অফ ক্যামেরায় কী করছো একমাত্র তুমি জানো। তো সকালবেলা বাইন্ডে মানে ইসের মধ্যে তোমাকে 7:30টার মধ্যে উঠতেই হতো, ম্যাক্সিমাম 8টা, 7:30টার মধ্যেই ম্যাক্সিমাম উঠতে হতো, চোখ ডলতে, কারণ 12টা, 12:30, 1টার আগে কোনো দিনই শুতে পারোনি, সেটা বোঝা যায়। কারণ যারা ইউটিউবে কাজ করে, কেউই 12টা, 12:30টার আগে কেউ শুতে পারে না, কারণ এডিটিংয়ের কাজ থাকে, কিছু ভিডিও দেখা থাকে, কিছু কাজ থাকেই।
আর যাদের 2-3টে চ্যানেল তাদের তো বলাই মানে বলারই বাইরে। এই যে আমার টিপসের চ্যানেল, টিপসের ভিডিও করে রেখেছি 2-3টে, কিন্তু এখনও পর্যন্ত দিতে পারিনি, কারণ এডিট করতে পারিনি। টিপসের চ্যানেলে প্রচুর খাটনি, টিপস করা, সেগুলোকে এডিট করা, ভয়েস ওভার দেওয়া, রাতের পর রাত কেটে যায়। তো যাই হোক, তোমার সেখানে 3টে চ্যানেল, 4টে ছিল, 3। ও বাই দা ওয়ে, একটা কথা জিজ্ঞাসা করি, এই যে শর্টস চ্যানেলটা যেখানে শর্টস দিচ্ছ প্রচুর পরিমাণে এবং হাজব্যান্ডও দেখলাম অ্যাক্টিভ হয়েছে, আমার না খুব জানতে ইচ্ছা করছে যে ডলার ঢুকলে টাকাটা কার অ্যাকাউন্টে ঢুকবে, নেবে কে টাকাটা? কারণ হাজব্যান্ডও তো এফোর্ট দিচ্ছে, আমার মনে হচ্ছে মাঝে মাঝেই হাজব্যান্ড আসবে, হয়তো কোনো কমিউনিটি পোস্ট দেখে হাজব্যান্ড হয়তো আসতে পারেনি, কিংবা এত সুন্দর আদর যত্ন পেয়েছে না, এত সুন্দর সম্মান পেয়েছে কমেন্ট বক্সে, সেই জন্য হয়তো কালকে আর আপডেট দিতে আসতে পারেনি। হয় সে নিজেকে সামলে নেবে, কারণ বউ যখন এত বড় একজন খিলাড়ি, তার হাজব্যান্ড সামলে নেবে। ওই সহ্য টহ্য করার কথা, যে নাকি এতদিন বইয়ের এইরকম কদর্য ভিডিও সহ্য করেছে, মানুষকে আক্রমণ করার ভিডিও সহ্য করেছে, যে নাকি বইয়ের এত কেস কামারি সহ্য করেছে, আবার বইয়ের ইনকামে যে নাকি নিজেকে, বইয়ের ইনকামের পয়সা নিজেকে মানে নিজে ব্যবহার করেছে, আনন্দ আয়েশ আরাম করেছে, সেক্ষেত্রে সে এই সমস্ত কমেন্ট সহ্য করতে পারবে না, এটা বলা বাহুল্য। তো হয়তো একটু খারাপ লেগেছে, বা বলবে কি স্ক্রিপ্টেড। তো আমাকে কালকে পরশুদিন মালা বলেছে, কাকিমা তুমি দেখো, কথা বলতে বলতে ক্যামেরার ফোনে তাকিয়ে কি যেন দেখছিল, অর্থাৎ হয়তো স্ক্রিপ্টেড কিছু করে দিয়েছে, স্ক্রিপ্টেড দেখে বলছে, এখনও আপডেট হয়নি। এরকম ভিডিও করতে করতে উনিও একদম আপডেট হয়ে যাবে, অনেকটা পারদর্শী হয়ে যাবে, সেক্ষেত্রে তখন দেখা যাবে, কারণ সবাই যাবে ওনার বক্তব্য শুনতে। যদিও অনেক কমে গেছে ভিউজ, প্রথম বক্তব্যে যে ভিউজটা উনি গেন করেছিল, পরের বক্তব্যে অনেকটা কমে গেছে। তবু যদি টক ঝাল মিষ্টি কিছু বক্তব্য দেয়, তাহলে সবাই আমরা হামলে গিয়ে পড়বো, দেখি তো শুনি তো, সেক্ষেত্রে ভিউজ হবে। আফটার অল দিনের শেষে ডলার ঢুকবে। তা আমার খুব জানতে ইচ্ছা করে যে এই ডলারটা কে নেবে, কারণ টিনু তো ফোকলার থেকে কিনে নিয়েছিল, আমরা শুনেছি না, ফোকলাকে একটা টাকা দিয়ে টিনু চ্যানেলটা কিনে নিয়েছিল, শুনেছিলাম। তো এক্ষেত্রেও কি কিছু লেনদেন হবে নাকি পয়সা, যে নাকি মানে একটা মেসেজ আসে, তারপরেই বলে আমাকে কিন্তু ভাগটা দিয়ে দিতে হবে, আমি কিন্তু ভাগটা ছাড়বো না। নিজেই তো বলেছো যে আমি এখনও ডিভোর্সের কোনো কথাই হয়নি, তুমি মুখ দিয়ে বলে ফেলেছো, আমি কিন্তু আমার প্রাপ্য ভাগটা নিয়ে তারপরেই মুক্তি দেব, বলেছিলে না? সেক্ষেত্রে একটা চ্যানেল যেখানে টাকা ঢুকবে, বলতেই পারো যে ওখানে আমার এফোর্ট আছে, আমি সমানে ওখানে রিলস দিচ্ছি, এত পরিশ্রম করে রিলস বানাচ্ছি, সেগুলো দিচ্ছি, তাহলে আমার এটা জানতে ইচ্ছা করলো, জাস্ট পারলে উত্তরটা দিও। তো তারপরে দেখেছি যে করলো, যে এই কথাটা নিয়ে খুব বললো যে আমি মাত্র 13-14 দিন হলো এসছি, তাই আমি একটু বেলায় উঠেছি জন্য এত কথা। তোমাকে কেন এত কথা শুনতে হচ্ছে জানো? তুমি একধারে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আর একধারে ব্লগার, আর সব থেকে বড় কথা মারাত্মক কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কন্ট্রোভার্সির চরম লেভেলে গিয়ে তুমি কন্টেন্ট করেছো, কন্ট্রোভার্সি করেছো, সেই জন্য মানুষ তোমার কথাই তোমাকে ফিরিয়ে দিচ্ছে, যেগুলো তুমি মানুষকে বলে গেছিলে সেইগুলোই মানুষ তোমাকে ফিরিয়ে দিচ্ছে, এবং চরমভাবে ফিরিয়ে দিচ্ছে। তাহলে যেগুলো আমি অন্যকে বলবো, আগে সেগুলো নিজে সংযত হব, তারপরে আমি অন্যকে বলবো, ঠিক আছে? আর যেগুলো আজ পর্যন্ত তুমি অন্যকে বলেছো, আঙুল দিয়ে বলেছো, কটাক্ষ করেছো, আজকে তুমি সেই জায়গায় দাঁড়িয়ে সেম কাজ তুমি করছো। কালো ড্রেসটা এটাও নিয়ে গেছো না, এটা আর ওই কালো কুচিওয়ালা ড্রেসটা এক না, কালো ড্রেসটাও নিয়ে গেছো, মানে পরিপাটি হয়েই বাড়ির থেকে বেরিয়েছো। মানে আমরা ভেবেছিলাম মন খারাপ হয়েছে, 12 বছরের একটা সংসার তোমাকে ছি বলেছে জন্য তুমি মানে মূর্ছা গেছো, এবং তুমি সেই জন্য বাড়ি থেকে বেরিয়ে গেছো। এখন দেখতে পাচ্ছি সব নিয়েই বেরিয়েছো, যাতে মানে প্রচণ্ড পরিমাণে কাজ করতে পারো, এফোর্ট দিতে পারো, কাজের মধ্যে থাকতে পারো। মানে এই কালো ড্রেসটাও তুমি নিয়ে গেছো, মানে এই যে জামাটা পরে রিলস করছো, নিয়ে গেছো না, বোঝা যাচ্ছে। যেমন মারু সমস্ত গুছিয়ে গাছিয়ে নিয়ে গেছে, সেরকম তুমিও গুছিয়ে গাছিয়ে নিয়ে গেছো, এটা দেখে মনে হচ্ছে। তবে একটা কথা ঠিক বলেছো, যদি এই যে কাজের মধ্যে থাকা যায়, এই যে রিলস বলো, ভিডিও বলো, ইউটিউবের মধ্যে এই কাজের মধ্যে যদি থাকা যায়, সত্যি কথায় মন ভালো থাকে। কোথা দিয়ে কি হয়ে যায় সেটা বোঝা যায় না, এটা আমি নিজেকে দিয়েও জানি, একটা পরিবারের মধ্যে আছি যখন, তখন পরিবারের অনেক রকম অনেক কথাবার্তা হয়, অনেক কিছু হয়, কিন্তু নিজেকে যদি কাজের মধ্যে ডুবিয়ে রাখা যায় না, তাহলে অনেকটা মনটা ভালো থাকে, তাই না?
মনে হচ্ছে। তো যাই হোক, প্রচণ্ড এফোর্ট দিচ্ছ, কাজ করতে হবে। আর এখন তুমি বুঝে গেছো যে তুমি একজন কন্টেন্ট হয়ে গেছো, প্রত্যেকের চ্যানেলে কন্টেন্ট হয়েছো, কারণ তুমি একদিন সবাইকে নিয়ে কন্টেন্ট করেছো। আর আজকে তুমি বলছো আমার আজকে কন্টেন্ট করার কিছু নেই, কিন্তু আমি এই ভিডিওটা করার আগে দেখলাম তুমি একটা কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও দিয়েছো। সেখানে তুমি বলছো সীমা তার হাজব্যান্ডের জন্য টাকা চেয়েছে জন্য অনেক কিছু বলে গেলে। আচ্ছা, আমি একটা কথাই বলবো, যে কিউআর কোড দিয়ে টাকা তোলা আর মানুষ ভালোবেসে টাকা দেওয়া, যে সীমার স্বামী অসুস্থ তার জন্য আমি কিছু হেল্প করলাম, সেটা একদমই কি এক হয়ে গেল? কিউআর কোড দিয়ে টাকা তোলা, তুমি তোমার কি তো কাজ করেছো, তুমি কেস খেয়েছো 25 লাখ টাকা, তুমি একটা ফ্যামিলিকে নোংরা থেকে নোংরা মানে নরকে নামিয়ে দিয়েছো, আর তার জন্য তারা সহ্য করতে না পেরে তোমাকে কেস করেছে, আর সেই কেস তুমি চালাতে পারবে না জন্য কিউআর কোড দিয়ে টাকা তুলেছো। দেখো, আজকে আবার সেই কথাগুলো বলতে হচ্ছে, সেই জন্য তুমি টাকা তুলেছো কেন? তুমি কেস করেছো, তুমি তাদের বিক্রি করেও খেয়েছো, ভিউজ ইনকাম করেছো আর্ন করেছো, সেখান থেকে ইনকাম করেছো, তারপরেও তুমি বলছো যে তুমি এই কেস চালাতে পারবে না, তুমি কিউআর কোড দিয়েছো। তোমাকে কে বলেছিল ওদের এইভাবে নোংরা থেকে নোংরাতর কথা বলতে? তার শাশুড়িকে নিয়ে, তাকে নিয়ে, তার বরকে নিয়ে, তার ভাসুরকে নিয়ে কাউকে ছাড়োনি। কে বলেছিল তোমাকে? যদি প্রশ্ন আসে তোমরা ভদ্রঘরের সন্তান, তাহলে তোমার ভদ্র বর তখন কেন বাধা দেয়নি? তারপরে তুমি কিউআর কোড দিয়ে টাকা তুলেছো। তোমার টাকা তোলা আর অন্য একটা মানুষ যদি রোগকে সামনে রেখে রোগ আর এটা একদম প্রমাণিত যে শুভদা অসুস্থ, সেক্ষেত্রে কেউ যদি ভালোবেসে টাকা দেয় সেটা সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, সেখানে যদি মিথ্যেচারিতা থাকে অবশ্যই প্রতিবাদ হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু শুভদা অসুস্থ এবং হাসপাতালে ভর্তি আছে। আমাদের সহক্রিয়েটাররা সেখানে গিয়ে দেখে এসছে। যেমন বৌদি দেওরের যে ভিডিওগুলো করতাম, মিথ্যেচারিতা করেছে, আমরা কিন্তু আন্দোলন করেছি, আমরা কিন্তু সদর্পে প্রমাণ সহ তুলে দিয়েছি ও মিথ্যে কথা বলেছে, একটার পর একটা রোগ বিক্রি করে খেয়েছে। আজকে তার পরিস্থিতি কিন্তু আমি যদিও দেখি না চ্যানেলটা এখন আর, বুঝতে পেরেছ? সেক্ষেত্রে কিন্তু গজরে উঠেছে আমাদের কণ্ঠ যে মিথ্যে কথা বলছে এবং সামঞ্জস্য ছিল না ওর ভিডিওর মধ্যে। কিন্তু আজকে সীমাকে যদি কেউ ভালোবেসে টাকা দেয়, সীমা যদি বলে থাকে সেটা, তাহলে আমার মনে হয় এখানে কোনো মিথ্যেচারিতা নেই। আর যারা দেবে তারা নিশ্চয়ই মানুষ, তারা বুঝেই দেবে। তুমি যদি অন্যায় করে কেস লড়ার জন্য টাকা তুলতে পারো কিউআর কোড দিয়ে, সেখানে সীমা তার হাজব্যান্ডের জন্য শরীর খারাপ অসুস্থতার জন্য যদি কেউ ভালোবেসে, কিউআর কোড তো দেয়নি, ভালোবেসে টাকা তুলে অসুবিধা কোথায়? তারপরেও এখন মানুষ ইউটিউব থেকে অনেকটা জ্ঞান অর্জন করেছে, কাকে টাকা দেবে, কাকে দেওয়া উচিত আর কাকে দেওয়া উচিত না। নিশ্চয়ই যারা টাকা দেবে তারা তো টাকা মাটি খুঁড়ে পাবে না, তাদেরও তো কষ্ট করে অর্জন করা পয়সা। তারা যখন সেই টাকাটা দেবে নিশ্চয়ই ঠিক মানুষকেই দেবে। অতএব অত চিন্তা করো না, যারা টাকাটা দেবে দিচ্ছে বা দেবে তাদের উপর ছেড়ে দাও না ব্যাপারটা। তোমার তো অসুবিধা কোথায়? যারা দিচ্ছে তার, আবার বলছি, মিলিয়ে ফেলবে না তোমার টাকা আর এই যে অসুস্থ রুগীর জন্য যে টাকা তোলা, এটা মিলিয়ে ফেলবে না। হ্যাঁ, আমি শুনেছি কেপিসিতে ট্রিটমেন্ট করা অনেক টাকার ব্যাপার। শুধু তোমাকে এইটুকু বলে গেলাম, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, এইটুকু বলে গেলাম। আর শেষে বললে যে হাজব্যান্ড 2টো ভিডিও করেছে, তার থেকে ক্ল্যারিফিকেশন দিলে। আমি একটা ক্ল্যারিফিকেশনের কথাই বলবো, যে হাজব্যান্ড ইনডাইরেক্ট বলেছে সম্মান তুমি নষ্ট করেছো। এটা কি একদমই ভুল বলেছে? যে আর সম্মান, ও তো ভিডিও দেয়নি। অতএব তোমার কাছ থেকে তুমি কি করেছো, তোমার পাড়ার লোক আমাকে সে কমেন্ট করে গেছে, মৌমিতা কি নাম ভুলে গেছিলাম টাইটেল, মৌমিতা আমাকে সে কমেন্ট করে গেছে যে তোমার যা মুখ, তুমি যা মুখরা, তোমার যা মুখ, তোমার সাথে তোমার মুখের সামনে কেউ দাঁড়াতেই পারে না। আর তোমাদের যেন একটা কি নাম বলে, একটু দাঁড়াও, কমেন্টটা বার করেছি। কাকিমা আমি ওর বাড়িটা চিনি, আমি ঠাকুরনগর থেকে বলছি। ওর হাজবেন্ডকে ওর পাড়া প্রতিবেশী অ্যান্টনি নয় অ্যান্টনি, একটা অ দিয়ে লিখেছে আর এ দিয়ে লিখেছে বলে অ্যান্টনি বলে ডাকে। যাই হোক, সুতো একদমই ভালো না, ওর যা মুখ, ওর সঙ্গে ওর সাথে কেউ পারবে না, সে তো আমরা দেখেই বুঝতে পারি। বলছি ওর বাড়ি ষষ্ঠীতলা, আমি ঠাকুরনগর থেকে বলছি, সুয়ের বাড়ি আমি চিনি।
আমাকে কন্টিনিউ কালকে কমেন্ট করে গেছে, বলছি ওর পাড়ার নাম ষষ্ঠীতলা, এইভাবে আমাকে কন্টিনিউ কালকে কমেন্ট করে গেছে, কিছু হয়তো জানাতে চাচ্ছে। যোগাযোগ যদি করতে পারে, আমি বলে দিয়েছি ফেসবুক মেসেঞ্জারে আসতে। তো এইটুকুই শুধু আজকে বলার ছিল, যে কন্ট্রোভার্সি চাচ্ছি না, করছি না, কিন্তু আমার মনে হচ্ছে যে কন্ট্রোভার্সি সেই লেভেলে তুমি আর করতে পারবে না, কোনো বাইন্ডিংস তোমার এসছে, এটুকু আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলে গেলাম যে তোমার কোনো বাইন্ডিংস এসছে যে জন্য তুমি কন্ট্রোভার্সি আর সেই লেভেলের করতে পারবে না। আর রইল ওই চ্যানেলটার কথা, ওই চ্যানেলটা হয়তো তুমি দিনের শেষে ওই চ্যানেলটায় শর্টস দিতে পারো বা অন্য কিছু দিতে পারো। আমার যেটা আমার নিজস্ব একান্ত নিজের ব্যক্তিগত ধারণা থেকে বললাম, সেই লেভেলের কন্ট্রোভার্সি তুমি আর ওই চ্যানেল থেকে করতে পারবে না। তারপরেও তাকিয়ে আছি 8ই আগস্ট তোমার কিছু একটা আছে, তারপরে বোঝা যাবে যে তুমি কি করতে পারবা আর কি করতে পারবে না। হ্যাঁ, হার্ডওয়ার্ক করছো, ফ্ল্যাটে থেকে এই জীবনটাই চেয়েছিলে নাকি? একটা মেয়ে এই জীবনই চায়, কোনো ডিউটি নেই, কোনো স্কুলের ভাত নেই, কোনো চাকরির ভাত নেই, শুধু নিজের জন্য রান্না করা আর নিজে রান্না করা খাওয়া আর পোষ্যটাকে খাওয়ানো, এটা একটা লাইফ। আর কন্ট্রোভার্সি মানে আর করা, ভিডিও করে ইনকাম করা, এটাই কি জীবন? তুমি বলতে পারো যে একটা মেয়ের জীবনে পয়সাই সব, বা একটা মেয়ের এটাই জীবন হতে পারে? তোমার যে জীবনটা, এটাই জীবন? আমার মনে হয় না। যে একটা নারীর জীবনে আসে ডানে বায়ে কেউ নেই, তার ডিউটির ভাত দেওয়াও একটা নারীর জীবনে যেমন একটা আনন্দের বিষয়, স্কুলের ভাত দেওয়াও যেমন একটা আনন্দের বিষয়, সেরকম শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে একটা পরিবারকে নিয়ে থাকা, সেটাও কিন্তু একটা আনন্দর বিষয়, যেটা তোমার কোথাওই নেই, ডানে বায়ে কিচ্ছু নেই, সবটা ফাঁকা। এইভাবে মানুষ বাঁচতে পারে? এটা জীবন? এই জীবনটা তুমি চেয়েছিলে? এই জীবনটাই তুমি ভালোবাসো? ওই রং চং মেখে একটুখানি রিলস বানালে, নিজে দেখো রিলসগুলো বানানোর পরে যে রং চং মাখলে তোমাকে কেমন লাগে। আমার তো মনে হয় যে রং চঙের থেকে সিম্পল তুমি যদি ব্লগ মানে রিলস করো, অনেক বেশি ভালো লাগে। রং চং মাখলে তোমাকে একদমই তোমার সাথে যায় না। কিন্তু এর পরেরটুকু আর বলতে পারলাম না। তো চলো, এইটুকু থাকলো শুয়ের জন্য। এবার বলবো প্রিয়াকে দুটো কথা বলবো। একদম শেষে প্রিয়ার ভিডিওটা দেখলাম, ওর শ্বশুর অবস্থা একদমই ভালো না, হাসপাতালে নিয়ে গেছে, সেখানে ভেন্টিলেশনে আইসিসিউতে রয়েছে। একদমই ঠিক বলেছে, যখন বাচ্চারা অসুস্থ মানুষরা ওরাল মানে মুখ দিয়ে খেতে পারে না, তখন নলটল দিয়ে আফটার অল তাদের খাওয়াতে হবে, তাদের বাঁচিয়ে রাখতে হবে। খিদে সাংঘাতিক জিনিস, খুব ভালো ডিসিশন নিয়েছে। সত্যি খুব খারাপ লাগছে। শুধু একটা কথাই বলবো প্রিয়া, এই সময় তুমি টিকিটগুলো ক্যান্সেল করে দাও। আমি কালকেই তোমাকে বলতাম, কালকে তোমার ভিডিও আসেনি, কিন্তু ভিডিও করে বলতাম তোমাকে যে প্রিয়া দরকার নেই, জীবনে প্রচুর সুযোগ আসবে, তোমার তো জীবন সবে শুরু হয়েছে, খুশো ছোট, প্রচুর জীবনে সুযোগ পাবে। কিন্তু বাবার যদি, শ্বশুরের যদি এখন ভালো মন্দ কিছু হয়ে যায় না, নিজেকে ক্ষমা করতে পারবে না, সর্বোপরি লোক সমাজ বলতে ছাড়বে না যেটা তুমি নও। কারণ প্রচুর করছো, কিন্তু শেষের সময় এসে যদি কোনো ত্রুটি পাওয়া যায়, তাহলে মানুষ কিন্তু তখন তোমাকে বলতে ছাড়বে না, ভুলে যাবে তোমার এই করা দিনগুলো। এই যে কি চরম কষ্ট করছো, কি চরম লেভেলের হার্ডওয়ার্ক করছো, সেটা কিন্তু মানুষ ভুলে যাবে। ওই জন্য বলবো, অনেক সুযোগ আসবে, তুমি যখন একজন ইউটিউবার, আসবে তোমার জীবনে প্রচুর সুযোগ। তা সেই জন্য বললাম, এই সময়টা একদম চোখ কান বুঝে ক্যান্সেল করে দাও, দিয়ে এই সময়টা পরিবারের পাশে, শ্বশুরের পাশে থাকো, স্বামীর পাশে থাকো। সব থেকে বড় কথা, অভিজিৎ যতই বলুক তুমি যাও আমি করে নেবো, পারবে না, ওর পক্ষে সম্ভব না, পারবে না। এই সময় অভিজিতের পাশে থাকো, এইটুকুই বলবো। আর অবাক লাগছে তোমার শাশুড়িকে দেখে যে তোমার শ্বশুরকে নিয়ে যাচ্ছে গাড়িতে করে, আর উনি তখন অটো থেকে নামছেন। সত্যি কথাই। আরে ওনারও শরীর খারাপ, দেখেছি, ইনসুলিন নেন, অসুস্থ, মানে সুগার আছেন, তবুও মানবিক দিক দিয়ে, মানে শরীর দিয়ে সশরীরে মানুষের পাশে এসে দাঁড়ানো, কি স্বামীর পাশে এসে দাঁড়ানো কি খুব খারাপ, মানে খুব কষ্টের। যে স্বামীর পাশে এসে স্বামীর মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে আমি তোমার পাশে আছি, এই কথাটা বলার, বা ছেলের পাশে দাঁড়িয়ে বলার যে বাবা কর, আমার তো শরীরটা ভালো না, তোরা থাক বাবার পাশে, আমি আছি তোদের পেছনে। এদের দেখলে না সত্যি অবাক লাগে, ভয় করে এদের দেখলে, যে এরকম মানুষও আমাদের সমাজে আছে। জানি না উনি কারোর দ্বারা পরিচালিত কিনা, কিন্তু উনি ভাবতে পারছেন না যে উনারও এরকম দিন আসতে পারে।
উনি ভাবতেই পারছে না। তো চলো আজকে এইটুকুই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। মন্দিরাকে নিয়ে কিছু বলবো ভেবেছিলাম, যদি পারি পরের ভিডিওতে আসবো। মন্দিরার কিছু কথা আমার কাছে এসছে, বলবো পরের ভিডিওতে আসবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো টাটা।